নমস্কার বন্ধুরা, সাহিত্যম থেকে প্রকাশিত স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস রচনা সমগ্র থেকে বয়ে ভরা উপত্যকা গল্পটার দ্বিতীয়ার্ধের তৃতীয় অংশ আজ পড়ছি। যে সন্ধ্যায় এইসব উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে তার পরের দিন ম্যাকমার্ডো বুড়ো জেকব শেফটারের ওখান থেকে শহরের অপর প্রান্তে বিধবা ম্যাকনামারার ওখানে এসে ঘর ভাড়া করলো। ট্রেনে আলাপ হওয়া বন্ধু স্ক্যানলানকে কিছুদিনের মধ্যেই কাজের খাতিরে বার্মিসায় আসতে হয়। একই বাড়িতে রয়ে গেল দুজনে। বাড়িতে আর কোনো বর্ডার ছিল না, আর গৃহকর্ত্রী হলো আয়ারল্যান্ডের লোক। ওদের কোনো ব্যাপারেই থাকতো না, ফলে তারা নিঃসংকোচে কথা বলতে আর কাজ করতে পারত। তাদের মতো লোক যাদের মধ্যে গোপনতার ব্যাপার ছিল, এতে সুবিধে হলো খুব। শেফটা অনেকটা নরম হয়ে এসেছিলেন। মাঝে মাঝে যদি ম্যাকমার্ডো গিয়ে ওখানে খাওয়া দাওয়া করত, কোনো আপত্তি করতেন না। এর ফলে এটির সঙ্গে তার যোগাযোগও ছিন্ন হলো না, বরং যত দিন যেতে লাগলো ক্রমেই তাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে থাকলো। এই নতুন বাড়ির শোবার করে ম্যাকমার্ডো দেখলো টাকা তৈরির চাষগুলো বার করা নিরাপদ, এবং অনেকবার শপথ করার পর সে লজের কয়েকজন বাইকে এসে দেখতে দিতে রাজি হয়েছিল। যাবার সময় তারা এই জাল টাকার নমুনা কিছু কিছু পকেটে করে নিয়ে যেত। জালিয়াতিটা এমন নিপুণ হতো যে চালাতে একটু অসুবিধে হতো না। এমন এক আশ্চর্য গুণ থাকা সত্ত্বেও কেন যে ম্যাকমার্ডো চাকরি করত, এ তার সঙ্গীদের কাছে এক চিরকালের রহস্য। যদিও ম্যাকমার্ডো তাদের বলেছিল, যদি অর্থাগমের কিছুমাত্র উপায় না দেখতে পারে তাহলে অতি অবশ্যই পুলিশ তার পেছনে লাগবে। তাছাড়া একজন পুলিশ ইতিমধ্যেই তার পিছু নিয়েছিল, যদিও এর ফলে তার ক্ষতির চেয়ে লাভই হয়েছিল বেশি। প্রথম পরিচয়ের পর প্রায় প্রতি সন্ধ্যায় সে যেত ম্যাকগিন্টির সেলুনে, ভালো করে যাতে ওখানকার ছেলেদের সঙ্গে আলাপ করতে পারে। এই ভয়ঙ্কর দলের সভ্যেরা নিজেদের পরস্পরের কাছে পরিচয় দিত ছেলেরা এই মজার নামে। সপ্রতিভ বলিষ্ঠ আচরণ আর নির্ভীক কথাবার্তার জন্য সে ওদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠল, এবং যেরকম দ্রুত বিজ্ঞানসম্মত উপায়ে সে ঝগড়াঝাটিতে শত্রুদের পালিশ করে দিত, তার জন্য রুক্ষ সঙ্গীদের সমীহ আদায় করতে পেরেছিল। তারপর আবার এমন একটা ঘটনা ঘটল যার ফলে ওদের কাছে তার প্রতিপত্তি আরও খানিকটা বৃদ্ধি পেল। একদিন রাত্রে যখন আড্ডা একেবারে সরগরম, হঠাৎ দরজা খুলে এক ব্যক্তি প্রবেশ করলো। তার পরনে নীল পোশাক আর খনি অঞ্চলের পুলিশের টুপি। এ হলো এক বিশেষ পুলিশ বাহিনীর, রেল কোম্পানির আর কয়লা খনির মালিকদের দ্বারা পরিচালিত সাধারণ বেসামরিক পুলিশকে সাহায্য করা এদের কাজ। যে নিয়ন্ত্রিত গুন্ডামি সারাটা জেলাকে তটস্থ করে রেখেছে, তার বিরুদ্ধে সাধারণ পুলিশের অসহায় অবস্থা লক্ষ্য করে এই ব্যবস্থা। সঙ্গে সঙ্গে সম্পূর্ণ নীরবতা, চারদিক থেকে কৌতূহলী দৃষ্টি তার উপরে। কিন্তু যুক্তরাষ্ট্রের কোনো কোনো রাজ্যে পুলিশ আর অপরাধীর সম্বন্ধটা একটু অদ্ভুত। তাই কাউন্টারের পেছনে দাঁড়ানো ম্যাকগিন্টি একটু বিস্ময় প্রকাশ করল না যখন লোকটা খদ্দেরদের মধ্যে ভিড়ে গেল। বলল পুলিশটি, স্রেফ হুইস্কি? বেজায় ঠান্ডা পড়েছে। আচ্ছা, আমাদের বোধহয় এর আগে আর দেখা হয়নি না কাউন্সিলর? ম্যাকগিন্টি বলল, আপনি নিশ্চয় নতুন ক্যাপ্টেন। হ্যাঁ, আপনার কাছে আর অন্যান্য হুমরা চুমরাদের কাছে আমরা এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য সাহায্য চাইছি কাউন্সিলর। ক্যাপ্টেন মার্ভিন আমি। ঠান্ডা গলা ম্যাকগিন্টি বলল, আপনাদের সাহায্য আমাদের দরকার হবে না ক্যাপ্টেন মার্ভিন। উপনগরীতে আমাদের নিজস্ব পুলিশ আছে, বাইরে থেকে আমদানি করা জিনিসের দরকার নেই। আপনারা তো পুঁজিবাদীদের ভাড়া করা যন্ত্র মাত্র। আপনাদের কাজ হলো গরিব নাগরিকদের লাঠিপেটা করে বা গুলি করে মারা। এ নিয়ে তর্ক করব না। প্রফুল্ল স্বরে পুলিশ অফিসারটি, আমার ধারণা আমরা সবাই যে যার মতো কাজ করি, কিন্তু সকলের দৃষ্টিভঙ্গি তো এক নয়। গ্লাসটা খালি করে চলে যাবেন বলে ফিরছেন। এমন সময় জ্যাক ম্যাকমার্ডোর মুখটা তার চোখে পড়ল। তার পাশে থেকে সে ভ্রুকুটি করছিল। আপাদমস্তক তাকে দেখে নিয়ে তিনি বলে উঠলেন, আরে, এই যে এ পুরনো লোক দেখছি। কুকুরে সরে এলো ম্যাকমার্ডো তার সম্মুখ থেকে। বলল, কখনো না, জীবনে কখনো আমি আপনাকে বা কোনো হতভাগ্য পুলিশের বন্ধু ছিলাম না। চেনা হলেই বন্ধু হয় না, দাঁত খিচিয়ে বলে উঠলেন পুলিশের লোকটি। তুমি তো শিকাগোর জ্যাক ম্যাকমার্ডো। অস্বীকার করে লাভ আছে কিছু? কাজ জাগালো ম্যাকমার্ডো বলল, অস্বীকার তো করছি না। আপনি কি ভাবেন আমার নামের জন্য আমি লজ্জিত? তা লজ্জিত হওয়ার যথেষ্ট কারণ তোমার আছে বই কি।
কি কি বলতে চান আপনি? হাতের মুঠা শক্ত করে সে সগর্জনে বলে উঠল, না ম্যাক, অমন চেঁচামেচিতে কোনো কাজ হবে না। এই হতচ্ছাড়া কয়লা খনি এলাকায় আসার আগে আমি শিকাগোয় ছিলাম, তাই শিকাগোর কোনো শয়তানকে দেখলে আমার চিনতে অসুবিধা হয় না। ম্যাকমার্ডোর মুখটা ছোট হয়ে গেল একদায়, বলে উঠল, সে কি, আপনি কি শিকাগো সেন্ট্রালে মিস্টার মার্ভিন? ঠিক ধরেছ, সেই টেডি মার্ভিন। জোনাস পিন্টোকে গুলি করার ব্যাপারটা আমরা বলিনি, জেনে রেখো। আমি তো গুলি করিনি বটে, বা চমৎকার নিরপেক্ষ সাক্ষ্য দাও। তবে সে মারা যাওয়ায় তোমার বিশেষ সুবিধা হয়েছে, নতুবা নির্ঘাত তারা তোমাকে এক হাত দেখে নিত, বুঝলে? যাই হোক, ছেড়ে দাও, যা হয়ে গেছে। আর তোমায় জানিয়ে দিই, যদিও এটা আমার বলা উচিত নয়, কোনো পরিষ্কার মামলা ওরা তোমার বিরুদ্ধে খাড়া করতে পারেনি। সুতরাং কালই তুমি নির্ভয়ে শিকাগোয় ফিরে যেতে পারো। আমি যেখানে আছি ভালোই আছি। যাই হোক, তোমায় জানিয়ে দিলাম। কোথায় ধন্যবাদ দেবে তা নয়, মুখ কুমড়া করে রয়েছ। হয়তো আপনি ভালোর জন্যই বলছেন, ধন্যবাদ, বলল ম্যাকমার্ডো, তবে বিশেষ আন্তরিকতার সঙ্গে নয়। ক্যাপ্টেন বললেন, দেখো, যতদিন তুমি সৎভাবে থাকো আমি কিছু বলবো না, কিন্তু যদি আবার অপথে যাও তাহলে ব্যাপারটা দাঁড়াবে একেবারে অন্যরকম। আচ্ছা, চলি কাউন্সিলর। বার থেকে চলে গেলেন ক্যাপ্টেন, কিন্তু ইতিমধ্যেই তিনি ম্যাকমার্ডোকে এক মস্ত বীর পুরুষে পরিণত করেছেন। দূর শিকাগোয় ম্যাকমার্ডোর কীর্তির কথা আগেই কানাঘুষোয় শোনা গেছে, কিন্তু সেসব তখন সে চাপা দিয়ে গেছে, যেন এসব মহত্ব তার উপরে আরোপিত হোক তা সে চায় না। কিন্তু এখন তো সরকারিভাবেই সমর্থিত হলো। বারের নিষ্কর্মার দল তো ঘিরে দাঁড়ালো তাকে, বরং আন্তরিকতার সঙ্গে তার অনুমোদন করলো। সেই থেকেই সে এদের মধ্যে একজন ফ্রিম্যান হিসেবে গৃহীত হলো। প্রচুর মদ্যপান সত্ত্বেও সে মাতাল হতো না, কিন্তু সেদিন রাত্রে যদি স্ক্যানলান তাকে সঙ্গে করে বাড়ি নিয়ে না যেত, তো এই বীর পুরুষটিকে নির্ঘাত সে রাতটা হাজতে কাটাতে হতো। এক শনিবার তাকে লজের সদস্য করা হলো। শিকাগোয় সভ্য ছিল বলে সে ভেবেছিল তাকে কোনো বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে না, কিন্তু বার্মিসায় কয়েকটা বিশেষ রীতি ছিল যেগুলোর জন্য ওরা ছিল গর্বিত, তাই মানতেই হলো সেগুলো। ইউনিয়ন হাউসের এক প্রশস্ত হলঘর এজন্য ভাড়া করা হয়েছিল। প্রায় 60 জন সদস্য জড়ো হলো এখানে। তবে সংস্থার সদস্য সংখ্যা ছিল আরো বেশি, কারণ উপত্যকার মধ্যে এবং দুদিনের পর্বতাংশের ওপারেও আরো অনেক লজ ছিল। বড় বড় ব্যাপারে সেসব জায়গা থেকে কাজের লোক বিনিময়ের ব্যবস্থাও ছিল, এবং এর ফলে অনেক অপরাধ সংগঠিত হতো এমন ব্যক্তির হাতে, এখানে যে অপরিচিত। সমস্ত কয়লাখনি জেলা জুড়ে এহেন লজ ছিল অন্তত 500। আবাসহীন হলঘরে একটা লম্বা টেবিল ঘিরে সবাই বসেছে, তার পাশে একটা ছোট টেবিল, তার উপরে কেবল বোতল আর গ্লাস। কয়েকজন সদস্য ইতিমধ্যেই তাকাচ্ছে সেদিকে। টেবিলের মাথায় বসে ম্যাকিঞ্চি, তার ঘন কালো চুলে চওড়া কালো ভেলভেটের টুপি আর গলায় একটা রক্তরাঙ্গা কাপড়। মনে হয় যেন কোনো পুরোহিত এক দানবিক প্রক্রিয়া সভাপতিত্বে ব্যস্ত। তার ডাইনে আর বায়ে লজের হুমড়া চুমড়ার দল। টেড বল্ডুইনের সুন্দর মুখটাও সেখানে। সবাই যে যার স্থান হিসেবে নিদর্শন করেছে, বেশিরভাগই পরিণত বয়সে, কিন্তু বাকি যারা সবাই অল্প বয়সী, 18 থেকে 25 বছরের মধ্যে, যাদের কাজ হচ্ছে চটপট বয়স্কদের আজ্ঞা পালন করা। বয়স্কদের অনেকের চোখে মুখেই তাদের অন্তরের ভয়ঙ্কর আইন ভাঙ্গা প্রবৃত্তিটা স্পষ্ট, কিন্তু অল্প বয়স্কদের দেখে একথা বিশ্বাস করাই শক্ত হবে যে এইসব উৎসুক স্বচ্ছমুখের অধিকারী তরুণরা আসলে একদল ভয়ঙ্কর খুনে। এমন অবনতি এসেছে তাদের মধ্যে যে এই দুষ্কার্যে পারদর্শিতার জন্য এক বিকৃত গর্ব তারা অনুভব করে, এবং যারা নিখুঁতভাবে কাজ হাসিল করতে পারে প্রচুর শ্রদ্ধা করে তাদের কুটিল স্বভাবে। এমন লোকের বিরুদ্ধাচরণ করাটাও তারা বীরত্বের কাজ মনে করে, যারা তাদের কোনো অনিষ্ট করেনি বা তারা একেবারেই চেনে না। এবং অপরাধটা সংগঠিত হওয়ার পর তাদের মধ্যে বিবাদ হয়, মুখ্য আঘাতটা কে হেনেছে এই নিয়ে, এবং তারা খুব হাসাহাসি করে। আক্রান্ত ব্যক্তিটি নিহত হওয়ার আগে কিভাবে চিৎকার করেছিল আর তার মুখ চোখের অবস্থা কেমন হয়েছিল এই নিয়ে। প্রথম এমন দুষ্কর্মের সময় খানিকটা গোপনতার আশ্রয় নেওয়া হতো, কিন্তু পরবর্তীকালে, অর্থাৎ যখনকার কথা বলছি, দিব্যি খোলাখুলিভাবেই এসব কাজ সংগঠিত হতো, কারণ ওরা জেনেছিল আইন ওদের কিছুই করতে পারবে না। হয় ভয়ে কেউ ওদের বিরুদ্ধে সাক্ষ্য দেয় না, নয়তো এমন অসংখ্য লোক ওদের দলে আছে যারা ওদের পক্ষে সাক্ষ্য দেয়, আর টাকা যা আছে তাতে দেশের সেরা উকিলদের নিয়োজিত করে। দীর্ঘ 10 বছরের মধ্যে একজন অপরাধীরও শাস্তি হয়নি। একমাত্র ভয় সংখ্যায় নিতান্ত নগণ্য হলেও যদি কোনো আহত ব্যক্তির কোনো আঘাত কোনো আততায়ীর শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন রেখে যায়। ম্যাকমার্ডোকে সাবধান করে দেওয়া হয়েছিল তার সামনে কোনো বিপদ রয়েছে, যদিও সেটা কি তা কেউ বলতে পারল না।
অত্যন্ত গম্ভীর দুই ব্রাদার তাকে নিয়ে বাইরের দিকে একটা করে গেল। কাঠের পার্টিশনের ফাঁক দিয়ে অপারের ঘর থেকে অনেক গলার মিলিত আওয়াজ তার কানে আসছে। দু একবার তার নিজের নামও তার কানে এলো, সুতরাং বুঝতে অসুবিধা হলো না যে তার সভ্য হওয়া নিয়ে ওদের আলোচনা হচ্ছে। তারপর সেখানে এলো এক প্রহরী, তার বুকে কোনাকুনি করে পরা একটা সবুজ আর সোনালি রঙের বেল্ট। বলল, বডি মাস্টারের আদেশ, ওকে শক্ত করে বেঁধে চোখ বন্ধ করে তারপর নিয়ে যাওয়া হবে। তখন তিনজন মিলে তার কোট খুলে ফেলল, ডান হাতের আস্তিন গুটিয়ে দিল, তারপর কনুইয়ের উপরে একটা দড়ি বাঁধলো, তারপর একটা মোটা কালো টুপিতে তার মাথা আর মুখের উপর দিকটা ডেকে দিল যাতে সে কিছুই না দেখতে পারে। তারপর তাকে নিয়ে গেল হলঘরে। টুপিটার জন্য অত্যন্ত গরম লাগছে তার। চারদিকের লোকজনের চলাফেরা আর কথার শব্দ সে শুনতে পাচ্ছে। তারপর ম্যাকগিন্টির গলার আওয়াজ তার কানে এলো। কান ডাকা তাকায়, মনে হচ্ছে যেন খানিকটা দূর থেকে আসছে। শুনতে পেল সে, জন ম্যাকমার্ডো, ইতিপূর্বেই কি তুমি এনশিয়েন্ট অর্ডার অফ ফ্রিম্যানে সভ্য হয়েছ? মাথা নুইয়ে সে জানালো, হ্যাঁ। তোমার লজ নাম্বার কি? 29, শিকাগো। আবার সে তেমনি মাথা নোয়ালো। অন্ধকার রাতগুলো বিশ্রী, শুনতে পেল সে। হ্যাঁ, অচেনা মানুষের পক্ষে সে উত্তর করল। কোনো মেঘ আকাশে? হ্যাঁ, ঝড় আসছে। ভাইয়েরা কি বলো, ঠিক আছে? বডিমাস্টার জিজ্ঞাসা করলো। সমস্বরে সমর্থন সূচক আওয়াজ উঠল। ম্যাকগিন্টি বলল, সংকেত আর প্রতিসংকেত বিচার করে আর আমাদের সন্দেহ রইল না যে তুমি সত্যি আমাদেরই একজন। যাই হোক, জানিয়ে রাখছি, এই জেলায় এবং এ অঞ্চলের আরো 2-1টা জেলায় কিছু প্রক্রিয়া আছে আর কর্তব্য। তুমি পরীক্ষা দিতে প্রস্তুত? প্রস্তুত। মনে জোর আছে তোমার? আছে। আচ্ছা, কয়েক পা হেঁটে প্রমাণ দাও দেখি। কথাটার সঙ্গে সঙ্গে সে দু চোখের সামনে দুটি কঠিন বস্তু অনুভব করলো। এমনভাবে সে দুটো চেপে রয়েছে যে এগোতে গেলে চোখ নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। তা সত্ত্বেও সে স্নায়ু শক্ত করে এগিয়ে গেল আর সঙ্গে সঙ্গে চাপটাও গেল সরে। মৃদু প্রশংসা ধ্বনি উঠল। শুনতে পেল সে, হ্যাঁ, মনে জোর আছে ওর। আচ্ছা, কষ্ট সহ্য করতে পারো? পারি, যে কোনো মানুষের মতোই। পরীক্ষা করো ওকে। প্রাণপণ চেষ্টায় সে চিৎকার থেকে বিরত রইল, কারণ এক প্রচণ্ড যন্ত্রণা সে তার হাতে অনুভব করল। আঘাতের আকস্মিকতায় প্রায় জ্ঞান হারিয়ে ফেলল সে, কিন্তু ঠোঁট কামড়ে হাতের মুঠো শক্ত করে সে অনুভূতি গোপন রাখল। বলল, এর থেকেও বেশি যন্ত্রণা সহ্য করার শক্তি আমার আছে। মুখর হয়ে উঠল সবাই উচ্চ প্রশংসায়। লজে প্রথম প্রবেশে এত ভালো ফল আর কেউ দেখাতে পারেনি। পিঠ চাপড়ে বাহবা দেওয়া হলো, টুপিটা খুলে ফেলা হলো। হাসি মুখে সে তাকাতে লাগলো পিট পিট করে, আর ভাইয়েরা সবাই তার সম্বর্ধনায় মুখর হয়ে উঠল। শেষবারের মতো একটা প্রশ্ন করছি, ব্রাদার ম্যাকমার্ডো, বলল ম্যাকগিন্টি। ইতিপূর্বেই তুমি গোপনতার ও আনুগত্যের শপথ নিয়েছ এবং তুমি জানো যে কোনোভাবে এর ব্যতিক্রম ঘটালে শাস্তি, সঙ্গে সঙ্গে মৃত্যু। জানি। সব রকম অবস্থায় বডি মাস্টারের আইন তুমি মেনে চলতে প্রস্তুত? প্রস্তুত। তাহলে লজ 341 বার্মিসান নামে আমি এ সংস্থার সুযোগ সুবিধার আলোচনা ইত্যাদিতেও যোগ দেওয়ার অধিকারে তোমাকে অভ্যর্থনা জানাচ্ছি। পানীয়টা টেবিলে রাখো। ব্রাদার স্ক্যানলান, সুযোগ্য বাইটির স্বাস্থ্য পান করা হবে। ম্যাকমার্ডোর কোটটা তখন তার কাছে নিয়ে আসা হলো। সেটা গায়ে দেবার আগে সে তার ডান বাহুটা পরীক্ষা করে দেখল। তখনও প্রচুর যন্ত্রণা হচ্ছে। দেখলো একটা বৃত্ত সেখানে, তার মধ্যে একটা ত্রিভুজ, তেমনি গভীর, তেমনি রক্তাভ, জ্বলন্ত লোহা দিয়ে যেমনটি আঁকা হয়েছিল। আশেপাশের 2-1জনও তাদের আস্তিন তুলে অনুরূপ চিহ্ন দেখিয়ে দিল তাকে। বলল একজন, এই চিহ্ন আমাদের সকলেরই নিতে হয়েছে, তবে তোমার মতো অমন সাহস কেউ দেখাতে পারেনি। ও বলল, দেখ, এ কিছুই না, যদিও তখনও প্রচুর যন্ত্রণা হচ্ছে। পানপাত্রগুলো সব পরিষ্কার করে নেবার পর লজের কাজ শুরু হলো। শিকাগোর গদ্যময় প্রক্রিয়ার অভ্যস্ত ম্যাকমার্ডো কান কাড়া করে শুনে গেল শেষ পর্যন্ত, কিন্তু বয়ে বিস্ময় প্রকাশ করতে পারল না। ম্যাকগিন্টি বলল, আজকের তালিকায় প্রথম কাজ হলো লজ 294-এর মার্টন কাউন্টির ডিভিশন মাস্টার উইন্ডলের চিঠি পড়ে দেখা। তিনি বলছেন, সবিনয় নিবেদন, আমাদের নিকটবর্তী কয়লার খনির মালিক রে অ্যান্ড স্টারমাসের অ্যান্ড্রু রের উপর আমাদের একটা কাজ আছে। আপনার নিশ্চয় মনে আছে, বিনিময়ে একটা কাজ আপনার লজের কাছ থেকে আমাদের পাওনা আছে। গত শরৎকালে পাহারাদারদের ব্যাপারে আমাদের 2জন বাইয়ের সাহায্য আপনারা গ্রহণ করেছিলেন। 2জন ভালো লোক পাঠাবেন। আমাদের লজের ট্রেজারার হিলিন্স
তাদের বার নেবেন। তার ঠিকানা আপনারা জানেন, তিনিই দেখিয়ে দেবেন কোথায় কি করতে হবে। JW উইন্ডল, DM AOF, দু একজন লোকের সাহায্য চেয়ে উইন্ডলের কাছে কোনো সময়ই আমাদের হতাশ হতে হয়নি, সুতরাং আমরা ওদের হতাশ করব না। এই বলে থামল ম্যাকগিন্টি। তারপর শয়তানি মাখা গোলা চোখে তাকালো চারদিকে, বলল, কে কে স্বেচ্ছায় এই কাজ নিতে যাও? অনেক তরুণী হাত তুলল। মৃদু হেসে বডি মাস্টার খুশি মনে তাকালো তাদের দিকে, বলল, তুমি ঠিক আছো টাইগার কর্মেক, যদি সেবারের মতো করো তাহলে ভাবনা নেই। আর তুমি উইলসন? কিন্তু আমার যে পিস্তল নেই, বলল সে, নিতান্তই তরুণ, বয়স 20-ও নিচে। এই তোমার প্রথম, তাই না? তা কোনো না কোনো সময় তো শুরু করতেই হবে তোমাকে, এবং এক্ষেত্রে শুরুটাও হবে বেশ। পিস্তলের জন্য ভেবো না, সে তুমি পাবে যথাসময়ে। সোমবার এসে হাজিরা দিলেই চলবে। ফিরে এসে প্রচুর সম্বর্ধনা পাবে। কোনো পুরস্কার আছে কি এবার? জিজ্ঞাসা করলো কর্মে। কালচে নিষ্ঠু চেহারার তরুণ সে, ভয়ঙ্কর স্বভাবের জন্য তার নাম হয়েছে টাইগার। পুরস্কারের কথা ভেবো না, সম্মানের জন্যই কাজটা করবে। কাজ হাসিল হওয়ার পর হয়তো দেখবে বাক্সের নিচে কয়েকটা ডলার রাখা আছে। কি করেছে এই লোকটা? তরুণ উইলসন জিজ্ঞাসা করলো। তোমার মতো ছেলের পক্ষে এসব প্রশ্ন একেবারেই মানায় না। তার বিচার হয়েছে ওদের ওখানে, সেটা আদৌ আমাদের দেখবার নয়। আমাদের একমাত্র কর্তব্য হলো ওদের হয়ে কাজটা করে দেওয়া, যেমন সেবার আমাদের হয়ে একটা কাজ করে দেওয়া ছিল ওদের একমাত্র কর্তব্য। কথাটা যখন উঠলো তখন বলি, মার্টন লজ থেকে দুজন ভাই আগামী সপ্তাহে আমাদের এই এলাকায় কাজ করতে আসছে। কারা তারা? একজন জিজ্ঞাসা করলো। আরে ওসব প্রশ্ন না করাই বুদ্ধিমানের কাজ। যদি তুমি কিছুই না জানো সাক্ষ্য, তাহলে কিছুই বলতে পারবে না এবং ফলে কোনো জঞ্জাটই হবে না। তবে ওরা যে তা পরিপাটিভাবেই করতে পারবে তাতে সন্দেহ নেই। আর ব্যবস্থাটা ঠিক সময় উপযোগীও বটে, বলল টেড বল্ডুইন। লোকজন আজকাল বেকার হয়ে পড়ছে। এই গত সপ্তাহে ফোরম্যান ব্রেকার আমাদের দলের 3 জনের চাকরি খেয়েছে। অনেক দিন থেকেই তার শাস্তি পাওনা হয়ে আছে। এবার সে তা ঠিক মতোই পাবে। কি পাবে? ফিসফিস করে ম্যাকমার্ডো আর পাশের লোকটিকে জিজ্ঞাসা করলো। কি আবার? সেফ বন্দুকের একটা গুলি। সজোরে হেসে উঠে বলল সে, আমাদের কাজের ধরন কি জানো না? ম্যাকমার্ডোর অপরাধ প্রবণ আত্মা যেন ইতিমধ্যেই এই ঘৃণ্য সংস্থার উদ্দেশ্য বেশ ভালো করেই হৃদয়ঙ্গম করতে পেরেছে। বলল সে, এ আমার বেশ লাগে। হিম্মত দেখানোর সুযোগ আছে এখানে। চারদিকে যারা বসেছিল তাদের মধ্যে কথাটা যারা শুনলো খুব তারিফ করলো। ব্যাপারটা কি? কালো কেশের মালিক বডি মাস্টার টেবিলের প্রান্ত থেকে জিজ্ঞাসা করলো। আরে, আমাদের নতুন ভাইটি বলছে আমাদের কাজকর্ম ওর মনের মতোই হচ্ছে। ইতিমধ্যে ম্যাকমার্ডো উঠে দাঁড়ালো, বলল, শ্রদ্ধেয় মনিব, জানিয়ে রাখছি দরকার হলে যেন লজের কাজের উপযুক্ত হিসেবে সম্মানিত হতে পারি। কথাটা প্রচুর বাহবা পেল। ওদের মনে হলো যেন দিগন্ত প্রান্তে নতুন সূর্য উঠছে। বয়স্ক জনের কিন্তু মনে হলো যেন উন্নতিটা বড় তাড়াতাড়ি হচ্ছে। শকুন মুখ, পাকা দাড়ি বুড়ো সেক্রেটারি ঘেরা হয়ে বসেছিল চেয়ারম্যানের কাছে। সে বলল, আমার প্রস্তাব, ভাই ম্যাকমার্ডোর আপাতত অপেক্ষা করাই বলা, যতদিন না লজ স্বেচ্ছায় তাকে কোনো কাজে নিয়োগ করছে। ম্যাকমার্ডো বলল, নিশ্চয়, তা তো বটেই। আপনাদের ইচ্ছে মতোই হবে বই কি। চেয়ারম্যান বলল, তোমার সময় আসবে বাধা ম্যাকমার্ডো। কাজ করতে ইচ্ছুক বলে আমরা তোমাকে হিসেবের মধ্যে রেখেছি এবং আমাদের বিশ্বাস এ অঞ্চলে ভালোই কাজ করবে তুমি। তবে আজ রাত্রে একটা ছোটোখাটো কাজ আছে, তাতে যোগ দিতে পারো ইচ্ছে করলে। কাজের মতো কোনো কাজের জন্য আমি দেরি করতেও রাজি। যাই হোক, আজই লাগতে পারো তুমি। ঠিক আন্দাজ পাবে তাহলে এই এলাকায় কী ধরনের কাজ আমাদের। ঘোষণাটা করব পরে। ইতিমধ্যে কর্মসূচিটার উপর একবার চোখ বুলিয়ে বলল, সবাই 2-1টা বিষয় আলোচনার জন্য তুলছি। প্রথমে খাজানসিকে জানাতে বলছি আমাদের ব্যাংকে কত আছে। তারপর জিমি মার্নাওয়ের বিধবাকে পেনশনের কথা। লজের কাজেই জিমিকে প্রাণ দিতে হয়েছিল, তাই আমাদের দেখা উচিত তার স্ত্রীকে যেন কোনো অসুবিধায় পড়তে না হয়। ম্যাকমার্ডোর পাশের লোকটি জানিয়ে দিল, গত মাসে চেস্টার উইলকসকে হত্যার অভিযানে সে গুলিবদ্ধ হয়ে মারা যায়। ব্যাংকের খাতা সামনে নিয়ে খাজানসি বলল, টাকার অবস্থা ভালোই এই মুহূর্তে। ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সম্প্রতি বেশ দরাজ হয়ে উঠেছে। ম্যাক্স লিন্ডার অ্যান্ড কং দিয়েছে 5,000। তাদের ব্যাপারে আর হাত দেওয়া হবে না এই শর্তে। ওয়ার্কার ব্রাদার্স পাঠিয়েছে 100, কিন্তু সেটা ফেরত দিয়ে 500 দাবি করার বার আমি নিয়েছি। বুধবারের মধ্যে যদি না খবর দেয় তো ওদের ওয়াইন্ডিং গিয়ার হয়তো বিকল হয়ে যাবে। গতবার ওদের ব্রেকার পুড়িয়ে দেওয়ার পর ধাতস্থ হয় ওরা। ওয়েস্ট সেকশন কোলিং কোম্পানি তাদের বাৎসরিক চাঁদা দিয়েছে। যে কোনো কাজের পক্ষে যথেষ্ট টাকা এখন আমাদের।
এক ব্রাদার বলল, আর্চি সুইন্টনের ব্যাপারটা কি? সব বেচে টেচে দিয়ে ও এ জেলা থেকে পালিয়েছে, একটা কাগজে লিখে গেছে শয়তানটা যে একদল ব্ল্যাকমেলারের আওতায় থেকে মস্ত বড় কয়লা খনির মালিক হওয়ার চেয়ে নিউ ইয়র্কের চৌমাথা স্বাধীনভাবে জাদুঘরের কাজ হবে। সব বেচে টেচে দিয়ে ও এ জেলা থেকে পালিয়েছে, একটা কাগজে লিখে গেছে শয়তানটা যে একদল ব্ল্যাকমেলারের আওতায় থেকে মস্ত বড় কয়লা খনির মালিক হওয়ার চেয়ে নিউ ইয়র্কের চৌমাথায় স্বাধীনভাবে জাদুঘরের কাজও ভালো। খুব বেঁচে গেছে যে ব্যাপারটা আমাদের হাতে আসার আগেই কেটে পড়েছে। জীবনে আর সে এ উপত্যকায় মুখ দেখাতে সাহস করবে কিনা সন্দেহ। এক বয়স্ক দাড়ি গোঁফ কামানো লোক চেয়ারম্যানের সামনের টেবিল থেকে উঠে দাঁড়ালো, মুখ স্নেহ মাখা, সুন্দর ব্রুজুড়া। জিজ্ঞাসা করলো, খাজানসি মশাই, এই যে লোকটাকে আমরা জেলাচালা করেছি তার সম্পত্তি কে কিনেছে? স্টেট অ্যান্ড মার্টন কাউন্টি রেল রোড কোম্পানি। আর টডম্যানের আর লির খনিগুলো ওই একই কারণে গত বছর বাজারে এসেছিল। কে কিনেছে সেগুলো? সেই একই কোম্পানি, ব্রাদার মরিস। আর ম্যানসনের আর সুমেনের আর বেন ডেহের আর এটউডের লোহার কারখানাগুলো, ওগুলো সবই কেনে ওয়েস্ট গিলমার্টন জেনারেল মাইনিং কোম্পানি। চেয়ারম্যান বলল, কে কিনেছে তাতে আমাদের কি যাচ্ছে আসছে? তারা তো আর জেলার বাইরে নিয়ে যেতে পারছে না। আগে অপরাধ নেবেন না মহান বডি মাস্টার, কিন্তু আমি মনে করি এতে আমাদের প্রচুর যেতে আসতে পারে। দীর্ঘ 10 বছর ধরে এই ব্যাপার চলছে। ছোটখাটো সব ব্যবসায়ীদেরই আমরা এইভাবে ব্যবসা থেকে হটিয়ে দিচ্ছি। এতে হচ্ছে কি, তাদের বদলে আসছে রেল রোড বা জেনারেল আয়রনের মতো বড় কোম্পানি, যাদের ডিরেক্টররা থাকে নিউ ইয়র্ক বা ফিলাডেলফিয়ায়। আমাদের হুমকি তারা গ্রাহ্যই করে না। তাদের কোনো স্থানীয় কর্তাকে আমরা সরাতে পারি বটে, কিন্তু তার ফলে এই হবে যে তার বদলে অন্য লোক আমদানি হবে। ব্যাপারটা আমাদের পক্ষে বিপজ্জনক হয়ে উঠবে। ছোটখাটো কোম্পানিগুলো আমাদের কিছুই করতে পারে না। সে টাকা বা সে বুকের পাটা তাদের নেই। যতদিন না আমরা তাদের নিংড়ে একেবারে ছিবড়ে করে ফেলছি, ততদিন তারা আমাদের আওতার মধ্যে থাকবে। কিন্তু বড় বড় কোম্পানিগুলো যখন দেখবে আমাদের জন্যে তাদের লাভে হাত পড়েছে, যথাসাধ্য চেষ্টা করবে আমাদের পিছু নিতে আর আমাদের বিরুদ্ধে মামলা আনতে। অমঙ্গল সূচক কথাটায় চারিদিকে স্তব্ধতা নেমে এলো। মুখগুলো সব কালো হয়ে উঠল। বিষণ্ণ দৃষ্টির বিনিময় হলো। ক্ষমতা বাড়তে বাড়তে এমনই পর্যায়ে পৌঁছেছিল যে প্রায় সর্বশক্তিমান হয়ে উঠেছিল তারা। কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে ভরসা পায়নি, তাই শাস্তির এতটুকু সম্ভাবনার চিন্তা পর্যন্ত তাদের মনে ছিল না। অথচ এখন সেই সম্ভাবনার কথা উঠতে সবচেয়ে যে বেপরোয়া তার মধ্যে পর্যন্ত একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বলে চলল সে, তাই আমি বলি কি, ছোট ছোট ব্যবসায়ীদের উপর যেন একটু চাপ কম দেওয়া হয়, নতুবা শেষ পর্যন্ত যখন তারা সবাই ছেড়ে চলে যাবে, হয়তো তখন আমাদের আর কোনো ক্ষমতাই থাকবে না। অপ্রিয় সত্য কখনো স্বাগত হয় না। বক্তা বসে পড়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে ক্রুদ্ধ চিৎকার শোনা গেল। কপাল কালো করে উঠে দাঁড়ালো ম্যাগিনটি। বলল, ব্রাদার মরিস, লক্ষ্য করে যেসব ব্যাপারে তুমি বাগড়ার সৃষ্টি করো। লজের সভ্যরা যতদিন একতাবদ্ধ আছে, যুক্তরাষ্ট্রে কারো এমন ক্ষমতা নেই তাকে স্পর্শ করে। কেন আদালতের প্রমাণ কি অনেক বাড়ি হয়নি? আমি তো মনে করি ছোট কোম্পানিগুলোর মতো বড় বড় কোম্পানিরাও বরং টাকাই দিয়ে দেবে, লড়তে যাবে না। আচ্ছা ভাই সাহেব। কালো ভেলভেটের টুপি আর উত্তরীয়টা খুলে ফেলে সে বলল, আজ রাতের মতো আমাদের লজের কাজ শেষ করার আগে কেবল একটি ছোট ঘটনার উল্লেখ করছি। এখন আমাদের সময় হয়েছে বাই সকলের একসঙ্গে খাওয়া দাওয়ার আর গান বাজনার। আশ্চর্য মানুষের স্বভাব। এখানকার এইসব লোক হত্যাকাণ্ডে অভ্যস্ত। কতবার তারা কত সংস্থার প্রধান ব্যক্তিকে হত্যা করেছে, এমনকি এমন লোককে হত্যা করেছে যার সঙ্গে তাদের কোনো ব্যক্তিগত সম্বন্ধই নেই, এবং নিহতের স্ত্রীর কান্নায় বা অসহায় শিশুদের চিন্তায় কিছুমাত্র বিবেকের দংশন বা অনুকম্পা অনুভব করেনি। অথচ সঙ্গীদের কোমলতায় ব্যথায় জল এসে যায় ওদের চোখে। ম্যাকমার্ডোর গলা ছিল বলিষ্ঠ পুরুষালী, এবং যদি বা ইতিমধ্যে লজের সকলের প্রশংসা না পেয়ে থাকে, তো তার গানের গলা শুনে আর তা পেতে অসুবিধে হলো না। আমি টালির উপর বসে আছি মেরি আর এলেন ওয়াটারের দুই তীরে, শুনে চমৎকৃত হলো সবাই। ফলে যে নতুন সভ্যটি ইতিমধ্যেই বড় বড় কাজের জন্য নির্দিষ্ট হয়েছিল, প্রথম রাত্রেই সে হয়ে উঠল বাইদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। অত্যন্ত উপযুক্ত ফ্রিম্যান হতে হলে শুধু এই নয়, এর উপরেও কিছু কিছু গুণ থাকা দরকার, এবং সেদিন রাতেই তার নমুনা তার সামনে ধরা হলো। হুস্কির বোতল অনেকবারই ওদের মধ্যে ফিরতে লাগলো। আর যুগে সবারই মুখে রক্তের আভা। শয়তানির জন্য একেবারে প্রস্তুত সবাই। এমন সময় আবার বডি মাস্টার উঠে দাঁড়িয়ে তাদের সম্বোধন করে বলল, ভাই সাহেব, শহরে এক ব্যক্তি আছে যাকে একটু চেটে দেওয়া দরকার। কাজটা তোমাদের। আমি হেরল্ড পত্রিকার জেমস স্ট্রেঞ্জারের কথা বলছি। লক্ষ্য করেছ নিশ্চয় কিভাবে তোমাদের বিরুদ্ধে লিখছি।
অনেকের এক কণ্ঠে সমর্থন শোনা গেল, আর অনেকের মুখে গালাগালিও। ওয়েস্টকোটের পকেট থেকে একটা কাগজ বার করে ম্যাগিনটি পড়তে শুরু করলো। আইন ও শৃঙ্খলা। কাগজটা লিখছে, কয়লা লোহার খনি এলাকায় আতঙ্কের রাজত্ব চলছে। প্রথম যখন একটা হত্যাকাণ্ড হয় তখন থেকেই জানা যায় এক অপরাধ সংস্থা আমাদের মধ্যে আছে। তারপরে কেটে গেছে দীর্ঘ 12 বছর। সেই থেকে তাদের অত্যাচার একবারও বন্ধ হয়নি, এবং আজকাল তা এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে সভ্য জগতের কাছে আমরা অত্যন্ত নিন্দাভাজন হয়ে পড়েছি। আমাদের যে মহৎ দেশ ইউরোপীয় দেশসমূহের অত্যাচারে অতিষ্ঠ ব্যক্তিদের বুকে করে আশ্রয় নিয়ে আসছে, সে কি এই জন্যে যাদের আশ্রয় দিয়েছে নিজেরাই কি এখন তাদের উপর অত্যাচার চালাবে? প্রাচ্য কোনো দেশের জীর্ণতম রাজতন্ত্রের যে অত্যাচারের খবরও আমাদের মনে আতঙ্কের সঞ্চার করে, সেই আমাদের দেশেই স্বাধীনতার পবিত্র তারকিত পতাকার ছায়ার নিচেই কি আতঙ্কের আর যথেচ্ছাচারের রাজত্ব চলবে? অপরাধীদের আমরা জানি, সংস্থাটিও প্রকাশ্য সনন্দপ্রাপ্ত। এ আর আমরা কতকাল সহ্য করব? চিরটাকাল কি আমাদের এমনি কাদা চূড়া কেবল? আর পড়ার দরকার নেই, যথেষ্ট হয়েছে। টেবিলের উপর কাগজটা ছুঁড়ে ফেলে চেয়ারম্যান বলে উঠল, এইরকম সব কথা ও আমাদের বিরুদ্ধে লিখছে। জিজ্ঞাসা করি কি করব ওকে? একসঙ্গে ডজনখানেক ভীষণ কণ্ঠে উত্তর এলো, হত্যা হত্যা। আমার আপত্তি আছে তাতে, বলল ব্রাদার মরিস, যেই যা সুন্দর কপাল আর দাড়ি খুব কামানো মুখ। দেখুন ভাইয়েরা, এই উপত্যকার উপর আমাদের হাত অত্যন্ত গুরুবার হয়ে উঠেছে, কিন্তু একটা অবস্থা এক সময় আসবে যখন আত্মরক্ষার তাগিদে সবাই এক মন হয়ে আমাদের ধ্বংস করার চেষ্টা করবে। বুড়ো মানুষ জেমস স্ট্রেঞ্জার, উপনগরীর সবাই তাকে সম্মান করে। এই উপত্যকায় যা কিছু ভালো সবকিছু সমর্থন তার কাগজে। সেই মানুষকে হত্যা করলে সমস্ত রাষ্ট্রে একটা আলোড়ন উঠবে। এর ফলে হয়তো আমরা একেবারে ধ্বংস হয়ে যাব। কেমন করে আমরা ধ্বংস হয়ে যাব মিস্টার বাগড়া? বিরক্তির সঙ্গে বলে উঠল ম্যাগিনটি। পুলিশের সাহায্যে? জানো তো, তাদের অর্ধেক আমাদের বেতনভুক, আর বাকি অর্ধেক আমাদের বয়ে জড়সড়। নাকি আদালতে হাকিমের বিচারে আগেও কি আমাদের নামে মামলা উঠেনি? কি হয়েছিল তাতে শুনি। লিন্স নামে এক হাকিম আছেন যিনি এ মামলার বিচার করতে পারেন, বলল ব্রাদার মরিস। এ কথার উত্তরে বহু কণ্ঠে ক্ষুব্ধ প্রতিবাদ শোনা গেল। ম্যাগিনটি বললে, একটা আঙ্গুল মাত্র তুললেই সঙ্গে সঙ্গে 200 লোক পুরো শহরটা একদার থেকে সাফ করে ফেলবে। তারপর হঠাৎ গলার সুর তুলে কালো কালো পুরু ব্রু জোড়ায় বিকট ভঙ্গি করে বলে উঠল, দেখো ব্রাদার মরিস, তোমায় আমি লক্ষ্য করছি বেশ কিছুদিন থেকেই। নিজের তো কোনো সাহস নেই, তার উপর আবার তুমি অন্যদের মনে ভয় সঞ্চার করার চেষ্টা করছো। যেমন আমাদের কর্মসূচিতে তোমার নাম উঠবে, খুব শুভ দিন, সেটা তোমার পক্ষে হবে না, এবং আমার মনে হচ্ছে সেই সময় আসছে। এ কথায় মরিস মরার মতো ফ্যাকাশে হয়ে গেল। তার 2 হাঁটু এমন কাঁপতে লাগলো যে মনে হলো হয়তো পড়েই যেত, সে যদি না এতক্ষণই চেয়ারে বসে পড়তো। কথা বলার আগে সে কাপা হাতে গ্লাসটা তুলে একটু পান করলো। তারপর বলল, মহান বডি মাস্টার, আমি ক্ষমা প্রার্থনা করছি আপনার কাছে আর লজের প্রত্যেকটি ভাইদের কাছে যদি যেটুকু বলা উচিত তার বেশি কিছু বলে থাকি। সবাই জানেন আমি সম্পূর্ণ বিশ্বস্ত, এবং আমার কথায় যে উদ্বেগ ফুটে উঠেছে তার একমাত্র কারণ পাছে লজের কোনো রকম অনিষ্ট হয়। তবে আমার নিজের উপর যতটা, তার চেয়ে আমি বেশি নির্ভর করতে পারি আপনার বিচার বুদ্ধির উপর। বডি মাস্টার, আমি কথা দিচ্ছি আর কখনো আমি এমন কিছু করব না যাতে আপনি বিরক্ত হতে পারেন। এ কথায় বডি মাস্টারের মুখভাব ঈষৎ শান্ত হলো। বলল সে, আচ্ছা বেশ ব্রাদার মরিস, তোমাকে যদি শাস্তি দিতে হয় আমি নিজেই দুঃখিত হতাম। তাহলে জেনে রাখবে, যতদিন আমি চেয়ারম্যান আছি কোথায় কাজে আমরা লজের সবাই একযুগে চলবো। তারপর সকলের উপর চুপ বুলিয়ে নিয়ে সে আবার শুরু করলো, এটুকুই আমি এখন বলতে পারি, যদি স্ট্রেঞ্জারকে তার যথোচিত শাস্তি দেওয়া হয় তাহলে বেজায় ঝামেলা হবে, কারণ এইসব সাংবাদিকদের মধ্যে একটা হৃদ্যতার ভাব থাকে। সেক্ষেত্রে রাষ্ট্রের প্রত্যেকটা কাগজই পুলিশের আর সৈন্যবাহিনী সাহায্য চাইবে। তবে বেশ ভালো করে উত্তম মধ্যম দিয়ে ওকে সাবধান করা যেতে পারে। কাজটা তুমি নেবে ব্রাদার বল্ডুইন? নিশ্চয়। প্রচুর আগ্রহের সঙ্গে রাজি হলো সে। সঙ্গে নেবে কজন? জনা ছয়েক আর 2 জন, যারা দরজাটা পাহারা। এস গাওয়ার, মেলসেন স্কানলান আর উইলাবি রায়, 2 ভাই। চেয়ারম্যান বললেন, আমি কথা দিয়েছিলাম নতুন ভাইটিও যাবে। টেড বল্ডুইন এমনভাবে ম্যাকমার্ডোর দিকে তাকালো যে বোঝা গেল সে ভুলেনি বা ক্ষমাও করেনি। রুক্ষ কণ্ঠে বলল, তাই ইচ্ছে করলে আসতে পারে। বেশ, যত তাড়াতাড়ি এখন কাজে লাগা যায় ততই ভালো। চিৎকার করতে করতে, হল্লা করতে করতে আর নেশার ঝুঁকে গানের লাইন বাজতে বাজতে বেরিয়ে গেল সবাই। শোভা ভেঙে গেল। বারে তখনও পানার্থীদের ভিড়। তাছাড়া দলের অনেকেও রয়ে গেল সেখানে। যে কজন কাজের বার নিয়েছিল তারা রাস্তায় এসে 2-3 জনের ছোট ছোট দলে ভাগ হয়ে একটা ছোট রাস্তা ধরে চলল, যাতে কারো দৃষ্টি আকর্ষণ না করে। অত্যন্ত কনকনে রাত, তুষার বোড়া তারাকৃত
আকাশে অর্ধচন্দ্র চমৎকার কিরণ দিচ্ছে। একটা বড় বাড়ির সামনে একটা ছোট দরজায় তারা জড়ো হলো। উজ্জ্বল আলোয় আলোকিত জানলাগুলোর মাঝখানে সোনালি অক্ষরে লেখা বার্মিসা হেরাল্ড। ভেতরে থেকে ছাপাখানার মেশিনের আওয়াজ শোনা যাচ্ছে। ম্যাকমার্ডোকে লক্ষ্য করে বল্ডুইন বলে উঠল, এই তুমি এখানে থাকবে আর লক্ষ্য রাখবে যেন আমাদের পথ পরিষ্কার থাকে। আর্থার উইলাবিও তোমার সঙ্গে থাকতে পারে, ভয়ের কিছুই নেই, কারণ অন্তত 1-2 লোক সাক্ষী দেবে যে এই মুহূর্তে আমরা ইউনিয়ন গড়ে রয়েছি। প্রায় মধ্যরাত্রি, পথে কেউ নেই, কেবল নেশা করে বাড়ি ফেরার পথ 2-1 ছাড়া। রাস্তাটা পার হলো ওরা। তারপর খবরের কাগজের অফিসের দরজা ঠেলে বল্ডুইন সদলে সামনে সিঁড়ি দিয়ে লাফাতে লাফাতে উঠতে লাগলো। নিচে রইল ম্যাকমার্ডো আর এক ব্যক্তি। উপরের ঘর থেকে একটা আওয়াজ শোনা গেল, তারপর বাঁচাও বাঁচাও ওই চিৎকার, আর তারপরেই পা দিয়ে মাড়ানোর আর চেয়ার টেবিল ছুঁড়ে ফেলার শব্দ। পর মুহূর্তেই এক বৃদ্ধ সবেগে দৌড়ে এলেন সিঁড়ির উপরটা পর্যন্ত, কিন্তু আর তিনি এগোতে পারলেন না। ওরা ধরে ফেললো তাকে। তার চশমাটা চিটকে এসে পড়লো নিচে ম্যাকমার্ডোর পায়ের কাছে। তারপর দপ করে একটা আওয়াজ উঠলো, আর একটা আর্তস্বর। দেখা গেল ভদ্রলোক উপুড় হয়ে পড়ে, গোটা 2 লাঠি ক্রমাগত সশব্দে তার উপর পড়ছে। চটপট করছেন ভদ্রলোক, রোগা লম্বা শরীরটা কেঁপে কেঁপে উঠছে। সবাই থামলো শেষ পর্যন্ত, কিন্তু নরকের হাসি হাসতে হাসতে নিষ্ঠুর বল্ডুইন তার উপর ঝুঁকে তখনও তার মাথায় প্রহার করে চলেছে। আর বৃদ্ধ হাত দিয়ে মাথা বাঁচাবার ব্যর্থ চেষ্টা করে চলেছেন। সাদা চুলগুলো রক্তে মাখামাখি। তখনও বল্ডুইন তার উপর ঝুঁকে রয়েছে, আর যেখানেই অরক্ষিত জায়গা পাচ্ছে আঘাত করে চলেছে। এমন সময় ম্যাকমার্ডো দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে সরিয়ে দিল তাকে, বলল, থাম, মেরে ফেলবে যে। অবাক চোখে বল্ডুইন তার দিকে তাকালো। গোল্লায় যাও, কে হে তুমি বাধা দেবার? লজের নতুন লোক, সরে যাও বলছি। বলেই সে লাঠি বগিয়ে আনলো, কিন্তু তার আগেই ম্যাকমার্ডো তার পিস্তল উঁচিয়ে ধরেছে। বলল সে, সরে যাবে তুমি, মগজ উড়িয়ে দেবো আমার গায়ে হাত তুললে। আর লজের কথা বলছো? বডিমাস্টারের তো আদেশই ছিল খুন করবে না, অথচ তুমি খুন করতেই চলেছ। একজন বলল, হে ঠিক কথাই তো। নিচের লোকটা বলে উঠলো, আরে তাড়াতাড়ি, বাড়িতে বাড়িতে জানলাগুলো খুলে যাচ্ছে, 5 মিনিটের মধ্যে সমস্ত শহরটা ভেঙে পড়বে। সত্যি রাস্তা থেকে চিৎকার শোনা যাচ্ছে, আর নিচের হলঘরে কজন কম্পোজিটর আর মেশিনম্যান লড়বার জন্য তৈরি হচ্ছে। সম্পাদকের অচৈতন্য নিষ্পন্দ দেহ সিঁড়ির উপর রেখে অপরাধীরা সিঁড়ি বেয়ে নেমে যে যার মতো দৌড় শুরু করলো। কজন ইউনিয়নে পৌঁছে ভিড়ের মধ্যে মিশে ম্যাকগিন্টি সেলুনের সামনে এসে ফিস করে বসকে জানালো, কাজ ভালোভাবেই হয়েছে। ম্যাকমার্ডো আর বাকি কজন বিভিন্ন পথে যে যার বাড়ি চলে গেল। ধন্যবাদ। পরবর্তী পর্ব আগামী দিন।